আমি অনির্বাণ স্যার আজ তোমাদের জীববৈচিত্র্য এবং তার শ্রেণীবিভাগ সম্বন্ধে আজকে তোমাদের পড়াবো। তো দেখো, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের খুব সহজভাবে যদি জীববৈচিত্র্য বলি, সেখানে উদ্ভিদ এবং প্রাণী এই দুটোর উপর নির্ভরশীলতা আছে এবং প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীকে আমরা কিছু নির্দিষ্ট তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, যার সাহায্যে আমরা তাদেরকে চিনতে পারি। তো এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানার জন্য আমাদের এই জীবজগতের বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, তাছাড়া আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। দেখো, তোমাদের বইয়ে যদি আমি চলে আসি, তোমাদের বইয়ে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে যে দেখো এখানে বাঘের ছবি এবং দেওয়া আছে হচ্ছে কাকের ছবি এবং গাছ। এবং যদি আমরা লক্ষ্য করি তো এখানে দেখো বলছে মানে যেটুকুনটা দরকার সেটুকুনটাই আমরা বলবো। পৃথিবীতে কত ধরনের জীব আছে অনুমান করে বলো তো। একজন ছাত্র উত্তর দিল 10,000, কেউ একজন বলল 1,00,000, কেউ একজন বলল 10,00,000। এবার স্যার সে উত্তর শুনে তিনি মুচকি এসে বললেন প্রায় 3 কোটি। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন সারা পৃথিবীতে 3 কোটি বা তার বেশি প্রজাতির জীব আছে। এখানে দেখো, জীব যদি বলি, জীবকে আমরা যদি খুব সহজে যদি ভাঙি, জীবকে ভাঙতে গেলে সেখানে আমাদের জীবকে খুব সহজভাবে যদি আমরা জীবকে যদি পরিমিত করি, একদিকে চলে যাবে প্রাণী আর একদিকে চলে যাবে উদ্ভিদ। ঠিক আছে, একদিকে প্রাণী একদিকে উদ্ভিদ, এর উপর নির্ভর করে কিন্তু আমাদের এই জীবজগৎটা গঠিত হয়ে আছে। তো দেখো এখানে এই জায়গাতে আমাদের প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যদি যাই, খুব সহজভাবে বলতে গেলে একটা প্রাণীর দেখো আমরা যদি বলি বাঘ, বাঘকে দেখে আমরা বাঘকে চিনি বলে তাই বাঘকে আমরা খুব সহজে বাঘ বলে ফেললাম, কিন্তু অনেক সময় আমরা খুব সহজভাবে বাঘকে আমরা নাও চিনতে পারি। যেমন দেখো তুমি, আমরা যদি বাঘের মতো যদি কোনো প্রাণী পাই, তাহলে তুমি সেখানে তাকে কি বলবে? তুমি তাকে তো অন্য কিছু বলতে পারবে না। সেই জায়গাটার উপর তুমি বাঘের মতো অন্য প্রাণীর ক্ষেত্রে যদি যাও, তুমি সেটাকে ভাবতে পারছো বিড়াল, ধরো কোনো একটা ছোট বিড়াল বিশাল বড় হয়ে গেছে, তাকে তুমি কি বাঘ বলতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকটা প্রাণীর তার নির্দিষ্ট একটা শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। কারণ দেখো, আমরা 3 কোটি বলছি, 3 কোটি যখন চলে যাচ্ছি আমরা, সেই 3 কোটি জীবের মধ্যে কিন্তু আমাকে সেখানে ভাগ করে নিতে, সেই ভাগের উপর আমার কিন্তু নির্ভরশীলতা বাড়ছে, নচেত কিন্তু সেটা সম্ভব না। তো দেখো এখানে আমাদের এরপরে দুটো ওয়ার্ড আছে। দুটো ওয়ার্ড বলতে গেলে আমাদের, যদি আমরা খুব সহজভাবে যদি যাই, এই দুটো ওয়ার্ড বলতে গেলে আমাদের কিন্তু খুব কঠিন কাজ। তার আগে আমি একটা জিনিস লিখে নিচ্ছি, তাহলে তোমাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে, লিখে নিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো আমি লিখলাম হোমোসেপিয়েন্স, ঠিক আছে, আমি এখানে হোমোসেপিয়েন্স কথাটা খুব সহজে লিখে ফেললাম। তো হোমোসেপিয়েন্স কথাটা যখন লিখছি, তখন তার নিচে যদি আমি যদি ইংলিশ টার্মটা যদি লিখে ফেলি হোমো, ঠিক আছে, তারপরে সেপিয়েন্সটা যদি লিখি, খুব সহজভাবে যদি আমরা এখানে যদি যাই, তাহলে কিন্তু খুব সহজভাবে করতে পারবো। এস এ, দেখো হোমো HOMO, সেপিয়েন্স SAPIENS। এবার দেখো এখানে আমরা বিজ্ঞানসম্মত নাম লিখেছি। এই বিজ্ঞানসম্মত নামের লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজটা কিন্তু আমাদের নির্ভরশীল, সেই কাজটা যদি নির্ভরশীল যদি না করি, তাহলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। তো দেখো এখানে হোমোসেপিয়েন্স লিখেছি, এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। তাহলে হোমোসেপিয়েন্স লিখেছি, এখানে দাগ দিতে হবে, এখানে দাগ দিতে হবে। ইংলিশে লেখো বা বাংলায় লেখো, বাংলায় কোনো সমস্যা নেই। এইবার কথা হচ্ছে এখানে যে এই যে আমরা যে লিখলাম, এখানকার মধ্যে দুটো তফাৎ আছে। তফাৎটা কি? এখানে দেখো আমরা এখানে যে প্রাণী বা উদ্ভিদ লিখেছি, এই প্রাণী বা উদ্ভিদ লেখার সময় আমাকে দুটো জিনিস এখানে মেনটেন করতে হবে। সেই মেনটেনটা যদি না করি তাহলে কিন্তু হবে না। প্রথম মেনটা কি? জেনাস, ঠিক আছে, প্রথম হচ্ছে জেনাস, আর তারপরটা হচ্ছে স্পেসিস, ঠিক আছে। SP বানানটা কিন্তু খুব সূক্ষ্ম কিন্তু, হ্যাঁ, SPEI, ভুল বললাম, SPECIES, ঠিক আছে, বানানটা এটা তোমাকে লিখতে হবে। তো স্পেসিস। এবার দেখো এই দুটোর যদি আমি বাংলা যাই, তাহলে বাংলা আমাকে জানতে হবে, এটার হচ্ছে গণ
আর এটা হচ্ছে প্রজাতি। এবার দেখো এই যে আমি যে গণ এবং প্রজাতি লিখলাম, এই জিনিসটা আমাদের কিন্তু প্রথমে জানতে হবে। এই জিনিসটা না জানলে আমার ক্ষেত্রে কোনো কিন্তু কার্যকারী হবে না। তো দেখো এখানে গণ এবং প্রজাতি আমি লিখেছি, দেখো বিজ্ঞানসম্মত নাম লিখেছি। বাংলা লিখি বা ইংরেজি লিখি, প্রথম কথা মাথায় রাখবে যে এখানে গণ প্রজাতি কাকে বলে, জেনাস বা স্পেসিস কাকে বলে। বিজ্ঞানসম্মত নামের প্রথম পদবিটাকে বলা হয় জেনাস, গণ। এবং প্রথম পদবি মানে আমরা কোন প্রথম পদবি, এই যে হোমো সেপিয়েন্স লিখেছি, হোমো লিখেছি, সেটা হচ্ছে প্রথম পদবি, এটাকে বলে আমাদের গণ, বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি জেনাস। এবার দেখো এর পরের পার্টটা দেওয়া আছে স্পেসিস। স্পেসিস বলতে গেলে কি, দ্বিতীয় পদটিকে বলা হয় প্রজাতি। এই যে প্রজাতিটা আমরা লিখলাম, এটা দ্বিতীয় পদ। এবার দেখো এখানে আমাদের হোমো সেপিয়েন্স খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। তো এরকম প্রত্যেকটা প্রাণী তাদের বিজ্ঞানসম্মত নাম আছে, এবং সেই বিজ্ঞানসম্মত নামের উপর সেটা নির্ভরশীল। এবার দেখো হোমো সেপিয়েন্স মানুষের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমরা কি কি পড়ি, এগুলোর ক্ষেত্রে আমরা একটা লিস্ট তোমাদেরকে আমি করে দিচ্ছি। এই লিস্টটা তোমরা ক্লাস 9 গিয়ে পড়বে। প্রথমেই পড়বে রাজ্য, তারপরে কি পড়বে, তারপরে স্টেপ পড়বে হচ্ছে বিভাগ বা পর্ব, বিভাগ বা পর্ব। তারপর লিস্টে কি পড়বে, তারপর লিস্টে পড়বে শ্রেণী। তারপরের লিস্টে কি, দেখো রাজ্য। এবার তোমাদের কোশ্চেন আসছে স্যার বিভাগ বা পর্ব কেন দুটো দিয়েছে, পরে আসছি, আমি সেটা পরে মেনশন করছি। তারপরে দেখো চলে আসি আমরা বিভাগ, পর্ব, শ্রেণী, তারপরে আসছি আমরা বর্গ, তারপরে আসছি গোত্র, এরপরে আমরা চলে আসি গণ এবং প্রজাতি, গণ প্রজাতি। তাহলে দেখো রাজ্য, বিভাগ, পর্ব। বিভাগ হচ্ছে যখন উদ্ভিদের থাকে তখন বিভাগ লিখি, পর্ব হচ্ছে আমরা লিখি হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে এটা একটা আমরা যে কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে যদি যাই, তাদের আমরা টোটাল সম্বন্ধে আমরা জেনে যেতে পারি। সে প্রাণীটা কোন রাজ্যের মধ্যে পড়ে, সেই প্রাণীটা বা উদ্ভিদটা বা সে জীবটা কোন বিভাগ বা পর্বের মধ্যে পড়ছে, সে জীবটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে। এগুলোরও কিন্তু মাঝে মাঝে ভাগ আছে, উপরাজ্য, উপপর্ব, উপশ্রেণী, উপবর্গ, উপগোত্র, এরকম পরপর করে আমরা ভাগ পাবো। ওটা যখন ক্লাসে উঠবে তোমরা, ওটা আবার আমাদের টার্মসটা আছে ক্লাস 11। তো এই যে চ্যাপ্টারটা আমাদের জীব বৈচিত্র্য ক্ষেত্রে আমরা প্রথম লিখেছি জীব বৈচিত্র্য। দেখো আমরা জীব বৈচিত্র্য মানে উদ্ভিদ এবং প্রাণী জগৎকে নিয়ে যে গঠিত হচ্ছে সেটা হচ্ছে জীব জগৎ। সেই জীব জগতে যত প্রাণী বা যত উদ্ভিদ বাস করছে তাদেরকে আমরা বলি জীব বৈচিত্র্য। এটা আমাদের কিন্তু খুব সহজে জানতে হবে। এবার দেখো আমরা বইয়ে যদি চলে আসি, তো সেখানে আমি বলে ফেলি, বলছে একই প্রজাতি, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে, ইংরেজিতে স্পেসিস। একই প্রজাতির জীব থেকে সেই একই বৈশিষ্ট্যযুক্ত ধরনের জীব জন্ম নেয়। যেমন বাঘ ধরো একটা প্রজাতি, বিড়াল ধরো একটা প্রজাতি, শালিক একটা প্রজাতি, চড়ুই একটা প্রজাতি। তার মানে দেখো এখানে প্রত্যেকটা প্রাণী কথা বলছে, তাদের নির্দিষ্ট প্রজাতি আছে। এবার দেখো বলছে কাকেদের মধ্যে শহরে যে গলায় ছাই ছাই রঙের কাক দেখি, সেই পাতি কাক একটা প্রজাতি। আবার গ্রামের দিকে পুরো দেহ কুচকুচে কালো রঙের দাঁড়কাক, সেটা একটা প্রজাতি। এরকম সাপ, ব্যাঙ, মাছ সবার জন্য আলাদা আলাদা প্রজাতি হিসাবে আছে। এবার দেখো এখানে আমরা যে টাকাটা পড়লাম সেটা কিন্তু পুরোটাই প্রাণীর সম্বন্ধে পড়লাম, উদ্ভিদ কিন্তু না। এবার দেখো উদ্ভিদের সম্বন্ধে চলে যায়, বলছে আম গাছ, নিম গাছ, নারকেল গাছ, বকুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, ইউক্যালিপটাস গাছ, ঠিক আছে। এইসব গাছ সম্বন্ধে আলাদা আলাদা কিন্তু তাদের কিন্তু প্রজাতি আলাদা। এটা উদ্ভিদের মধ্যে পড়ছে। দেখো প্রাণী বা উদ্ভিদ, যদি প্রাণী আমরা বলি অ্যানিমাল, উদ্ভিদ বলি প্ল্যান্টি, তো এটার একটা ভাগ পড়ছে। বলছে যে মানুষ কি একটা প্রজাতি? অবশ্যই, সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে তারা যেরকমই দেখতে হোক বা যে ধর্মেরই হোক, প্রত্যেকেই একই প্রজাতি, অর্থাৎ আমরা তাদেরকে হোমোসেপিয়েন্স বলছি। এবার কথা আসছে এখানে, দেখো হোমোসেপিয়েন্স কথাটা আসছে, আমি হোমোসেপিয়েন্স যখন লিখেছি তখন তার নিচে কিন্তু আমি বিজ্ঞানসম্মত নাম যখন লিখবো তখন কিন্তু তার নিচে গণ এবং প্রজাতির নিচে দাগ দিব। এবং আরেকটা কথায় মাথায় রাখতে হবে, প্রজাতির যে জেনাসের প্রথম অক্ষর মানে এইচ, হোমো, এই এইচটা কিন্তু ক্যাপিটাল হবে, বাদ বাকি সব লেটার কিন্তু স্মল হবে। এবং তাদের নিচে বিজ্ঞানসম্মত নাম নিচে দাগ দিতে হবে, দাগ না দিলে সেটা ক্রস ধরা। এবার বলতে পারো স্যার বইয়ে তো আমরা দাগ দেখতে পাচ্ছি না, বইয়ের লেখাটা তোমরা যদি খেয়াল করো ওটা ইটালিক অক্ষরে লেখা আছে, তাই সেখানে আমরা কোনো দাগ দিচ্ছি না। সেখানে যদি দাগ না দাও তাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার
কেটে নিতে পারে। যে কোনো বিজ্ঞানসম্মত নাম আমরা যদি লিখি সেখানে আমাদের দাগ দিতে হবে, যদি দাগ না দিই তাহলে কিন্তু সেটা কিন্তু কেটে যাবে, সেটা কেটে দিব, আমি তো কাটবই। বা যে কেউ দেখো বিজ্ঞানসম্মত আমাদের যখন পুরোপুরি জানতে হবে তখন সেটা আমাদের ক্লিয়ার জানতে হবে যে কোনো বিজ্ঞানসম্মত নাম যখন লিখবো আমরা তখন তার নিচে আমরা দাগ দিব, দাগ না দিলে সেটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা তোমরা যখন ক্লাস ওয়াইজে যাবা তখন তোমরা কিন্তু সেটা কিন্তু জানতে পারবা, জানাটা খুব কঠিন কাজ না। এবার দেখো এর পরে যদি চলে যায়, এরপরে দেখো লেখা আছে যে বিজ্ঞানীরা মানুষের আলাদা নাম দিয়েছেন, সেটা জিজ্ঞাসা করলো। বারে সাধারণ মানুষ তো এক ধরনের জীবকে তাদের ভাষায় একটা নামে ডাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুযায়ী প্রজাতির যে থাকে তাদেরকে বিভিন্ন নামে যেমন চিনি। যেমন দেখো আমরা বাঘ বলি খুব সহজে, বাঘকে আমরা ইংরেজিতে কি বলি? টাইগার। তো টাইগার বলছি, হিন্দিভাষীরা সেটাকে শের বলে, দক্ষিণ ভারতে কোথাও সেটাকে বাঘকে বলে হুলি, কোথাও বলে কুলি। তার মানে বাঘের বিভিন্ন জায়গায় বিজ্ঞানীরা বিভিন্ন নামে চিনে। সেই বিভিন্ন নামটা যদি আমাদের প্রত্যেকের সমস্যা না হয় তার জন্য সেখানে বাঘের একটা বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। আমি এবার প্যান্থেরা টাইগ্রিস যদি লিখি, দেখো প্রথম কথা হচ্ছে আমি বাংলায় লিখতে পারি অথবা ইংরেজিতে লিখতে পারি, কিন্তু সেটা আমাকে সঠিক হতে হবে। যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু কেটে দিবে। কারণ প্যান্থেরা টাইগ্রিস বানান তুমি ইংরেজিতে লিখলে ঠিক আছে লিখে দিলাম, কিন্তু সেখানে কিন্তু ইংরেজি লিখি বা বাংলায় লিখি সেখানে চেষ্টা করবা সবসময় বানানটা যেন সঠিক হয়। বানান যদি সঠিক না হয় তাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার কেটে নিবে, নাম্বার একদমই কেটে নিবে। সেই কাটার জায়গা কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, আমি না অন্য কেউ। কারণ ভুল শিখলে ভুলটাই থেকে যাবে, তাহলে ভুলটা কিন্তু আমাদের শেখা উচিত না, আর শেখা যাবেও না। তো এখানে দেখো প্রথমেই এবার আমাদের ক্ষেত্রে, এবার আমরা বাঘের ক্ষেত্রে বলছি, বাঘের আমরা সাইন্টিফিক নেম আমরা কি বললাম? প্যান্থেরা টাইগ্রিস। আমি লিখে নিচ্ছি। দেখো আমরা যাই লিখি যেভাবে লিখি কোনো ব্যাপার না, প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস, আমরা প্যান্থেরা টাইগ্রিস লিখে ফেললাম। এবার দেখো প্যান্থেরা টাইগ্রিসের যদি আমি ইংলিশ টার্মে বানান যদি যাই তাহলে খুব সহজে বলো প্যান্থেরা, পি এ এন টি এইচ, প্যান্থেরা, প্যান্থেরা, প্যান্থেরা টাইগ্রিস। টাইগ্রিসের বানান টিটা কিন্তু ছোট হবে, টি আই টাইগ্রিস, জিআরআইএস। তাহলে খুব সহজে যদি আমরা ভেঙে করি তাহলে কিন্তু হয়ে গেল টাইগ্রিস। ঠিক আছে, এবার দেখো এখানে আমার একটা বিজ্ঞানসম্মত নাম, অবশ্যই আমি এখানে দাগ দিব। ঠিক আছে, এটা দাগ না দিলে আমাদের কিন্তু নাম দেয়। তাহলে এটা মানুষের, এটা কার হলো? এটা হলো বাঘের, এটা হলো মানুষের। তো এই যে আমরা এখানে জীববৈচিত্র্য পড়ছি, এই জীববৈচিত্র্য বিজ্ঞানী ডাব্লিউ.জি. রোসেন প্রথম তিনি এটা জীববৈচিত্র্য শব্দটা ব্যবহার করেছিলেন। এবং এই জীববৈচিত্র্য মানে একটা উদ্ভিদ বা একটা প্রাণী একটা অঞ্চল ভিত্তিক ভাবে যেসব বাস করছে এবং বিভিন্ন আণুবীক্ষণিক জীব তারাও বাস করে, তাদেরকে নিয়ে এই জীববৈচিত্র্যটা গঠন হয়। তো এবার আমরা দেখো বইয়ে যদি চলে আসি, তো এবার দেখো বইয়ের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? বইয়ের ক্ষেত্রে দেওয়া আছে যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত মাত্র 19 লক্ষের মতো প্রজাতির জীবের বৈজ্ঞানিক নাম দিয়ে উঠতে পেরেছেন। ভেবেচিন্তে সবাই একমত হয়ে প্রজাতির নাম দিতে হতো, সময় লাগে। তাহলে দেখো আমরা প্রচুর প্রজাতি পাচ্ছি, সেসব প্রজাতি সম্বন্ধে আমরা অনেক কিছু পেতে পারি। এবার দেখো এরপরে প্রশ্ন আছে যে একজনের মাথায় 3 কোটি জীব নিয়ে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানীদের মাথা গুলিয়ে যায় না কেন? ঠিক আছে, কেন গুলিয়ে যায় না? তো দেখো এখানে এটা খুব সুন্দরভাবে প্রশ্ন যদি আমরা যদি যাই, বলছে স্যার এটাকে বললেন যে এইগুলোর কথা কি বলছে দেখো, বলার পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি আগে জিনিসটা পড়ে দিচ্ছি তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। বলতে স্যার সেটা বলতে স্যার বললেন গোলবার তো কথা, তার জন্য কি করেছি, তার জন্য কি বলছে, তোমরা তো বইয়ের দোকানে বই কিনতে যাও, সেখানে হাজার খানেক আমরা বই পাই, বিভিন্ন গল্পের বই, বিভিন্ন স্কুলের বই, বিভিন্ন ধরনের আমরা বই পাই। তো বলছে দেখো যে রতন না, তার আগে আছে তার মধ্যে থেকে দোকানদার কাকু কি করে 1 নিমিষে তোমার বইটা বার করে নেন। তো রতন এতক্ষণ চুপ করে শুনছিল, সে বলে উঠল স্যার আমি জানি, আমার বাবার বইয়ের দোকানে কাজ করেন, বিষয় অনুসারে বইগুলোকে আলাদা আলাদা র্যাকে রাখা হয়, কাগজ সেটে সেই র্যাকের বিষয়টার নাম লেখা থাকে, আবার একটা র্যাকের ভিতর একই বিষয়ের কিন্তু আলাদা ক্লাসের বই আলাদা আলাদা করে রাখা থাকে, কেউ কোনো বই চাইলে সেটা খুব চট করে খুঁজে দেওয়া হয়, তুমি সেটা যে কোনো ভাবে খুঁজতে পারো। সমীর বললো ওষুধের দোকানে একরকম সাজিয়ে রাখে, আমাদের পাড়ার ওষুধের দোকানে দেখেছি ওষুধের নামের প্রথম অক্ষর অনুযায়ী ওষুধগুলো সাজানো থাকে, এ দিয়ে প্রথমে শুরু, প্রথমে লেখা থাকে, বি দিয়ে ওষুধের নাম, এটা বি লেখা থাকে, না হলে প্রেসক্রিপশন দেখে ওষুধ খুঁজে বার করতে দোকানদারের সারাদিন লেগে যাবে। তো যে কোনো জিনিস যদি অনেক ধরনের হয় তাকে তোমার মতো সাজিয়ে নিতে হয়, তোমার মতো মানিয়ে নিতে হয়, সেই যদি মানিয়ে নাও
তার ফলে কোনো জিনিসকে খুব সহজে ব্যবহার করতে হবে। দেখো আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আমরা কিন্তু সেটা খুব সহজেই পেরে যাবো। খুব ছোট্ট উদাহরণ বলতে গেলে দেখো আমরা যদি সহজভাবে যদি যাই, তো তোমাদের আমি উদাহরণস্বরূপ বুঝাবো বললাম। তো দেখো যেমন যেখানেই যাও, তো দেখো একটা যদি এরকম ভাবে যদি ওষুধের দোকান থাকে, সেই ওষুধের দোকানে দেখবে এরকম ভাবে বিভিন্ন ওষুধ রাখার জন্য বিভিন্ন স্টোরের মধ্যে কিভাবে রাখবে তার ব্যবস্থা করা রাখা। তো দেখবে সবসময় দেখবে যে সেই স্টোর কিপার যিনি থাকেন বা যিনি ওষুধ দিবেন, তিনি এই ওষুধগুলো তার প্রেসক্রিপশন থেকে কিভাবে বার করবেন সেটা দেখো অনেক সময় আমরা খেয়াল করি এ দিয়ে নাম, বি দিয়ে নাম, সি দিয়ে নাম, ডি দিয়ে নাম, ই, এফ, জি, এইচ এরকম অ্যালফাবেটে তাদের লেখা থাকে। মানে এই অ্যালফাবেট গুলোতে এর যে ওষুধগুলো এ নামের অক্ষরে যে ওষুধগুলো থাকবে সেগুলো এখানে থাকে, বিতেও একই, সিতেও একই, ডিতেও একই, এরকম ভাবে প্রত্যেকটা অক্ষরের ক্ষেত্রে তাদের লেটার অনুযায়ী সাজানো থাকে, যাতে প্রেসক্রিপশন খুব সহজে অনুযায়ী তারা ওষুধের বের করে নিতে পারে, এই ওষুধটা খুব সহজে বের করে নিতে পারে। তুমি যে কোনো দোকানে যাবে ওষুধ যদি কিনতে যাও তাহলে তুমি এটা লক্ষ্য করলে দেখতে পাবে বা দেখবে যে পর 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 থাক অনুযায়ী তাদের এই ওষুধগুলো রাখা থাকে। এটা দেখা গেল ওষুধের ক্ষেত্রে। তোমরা আরেকটা খুব সহজে যেতে পারো, বইয়ের দোকান তোমাদের বলেছে, তোমাদের বইয়ের দোকানের ক্ষেত্রে খুব একটা তোমরা সহজে দেখতে পাবে না। তোমরা যদি কোনো লাইব্রেরিতে যদি যাও, ঠিক আছে, লাইব্রেরিতে যদি যাও সেখানে ইংরেজি বই খুব একটা আমরা পাই না, সেখানে আমরা বাংলা বই পাই। তো সেই বাংলা বই যদি যাই, যেমন অ দিয়ে তোমরা পাবে, আ দিয়ে তোমরা পাবে, মানে অ অক্ষরে যতগুলো নাম হয়, অমল, ধরো অমল, অমলের নাম দিয়ে যতগুলো বই আছে সব পরপর রাখা আছে। তারপরে দেখো আগ্নিক, আগ্নিক নামে যতগুলো আছে ততগুলো। তারপরে ধরো সুকুমার রায়, সু লিখে দিবে, ঠিক আছে। বা ধরো যে কোনো বইয়ের ক্ষেত্রে যে কোনো রাইটারের তুমি বই যদি যাও গল্পের বই পড়তে, তাদের নামের অনুযায়ী ক, দন্তের স, ব, ল এরকম ভাবে পরপর করে লাইব্রেরিতে বইগুলো পরপর করে থাক অনুযায়ী সাজানো থাকে। তুমি গিয়ে নিজে গিয়ে তুমি আজকে কোন রাইটারের বই নিবে তার নামটা তোমার দরকার, তুমি খুব সহজে রাইটারের নামটা গিয়ে তুমি বইটা নিয়ে নিতে পারবে এবং খুব সহজে তুমি সেটা পেতে পারবে। এইভাবে আমরা কিন্তু খুব সহজে, যেমন এখানে যেমন আমরা বললাম, ঠিক সেরকমই আমাদের বিভিন্ন জীব বা প্রাণীকে তাদের যে বিজ্ঞানসম্মত নাম সেই নামে আমরা খুব সহজে পেতে পারি এবং সেটা খুব সহজেই আমরা বলতে পারবো। যেমন ধরো প্যান্থেরা লিউ, সিংহের বিজ্ঞানসম্মত নাম আমরা খুব সহজে বলতে পারি। যেমন সাপের ক্ষেত্রে নাজা নাজা, আমরা সাপের অনেক ভাগ আছে, একটা ভাগে ক্ষেত্রে, যেমন মাছের ক্ষেত্রে লেবিওলোহিতা, আমরা খুব সহজ ভাবে সেটা পেতে পারি। মানুষের ক্ষেত্রে নাম হচ্ছে প্রত্যেকটা মানুষের একই বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স। দেখবে তোমাদের বাড়িতে যতগুলো দেখবে মারা বিভিন্ন ধরনের ক্রিম প্রোডাক্ট মাখে, দেখবে সেগুলো যে ক্রিম প্রোডাক্ট গুলো মাখে সেখানে তুমি কি পাবে, সেই ক্রিম প্রোডাক্ট গুলো দেখবে তাদের সেখানে বিজ্ঞানসম্মত নাম লেখা আছে, সেটা ইংরেজিতে লেখা আছে এবং সেখানে কোনো দাগ দেখতে পাবে না। কেন দাগ দেখতে পাবে না? গণ প্রজাতিতে কোনো দাগ দেয় না, সেটা ইটালিক অক্ষরে লেখা আছে বলে সেখানে তুমি দাগ দেখতে পাবে না। তুমি দেখবে কি কি ব্যবহার করে, নিম, অ্যালোভেরার ক্ষেত্রে অ্যালোভেরাই নাম, নিমের ক্ষেত্রে হচ্ছে অ্যাজোরিকটিকা ইন্ডিকা, সেটা আমরা পাবো। এই যে প্রত্যেকটা যে আমরা বিভিন্ন যে উদ্ভিদগুলো আমরা ব্যবহার করছি তাদের কিন্তু আমরা যে নামে চিনি, নিম, নিম দিয়ে হয়তো লেখা আছে, তার পাশে তার বিজ্ঞানসম্মত নাম লেখা। যতগুলো তুমি প্রোডাক্ট কিনতে যাবা, যতগুলো তুমি প্রোডাক্টের পাবা, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে প্রায় বিজ্ঞানসম্মত নাম লেখা থাকে। কারণ আমি এখানে যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছি সেটা আমার হয়তো আমার মাতৃভাষা অনুযায়ী তার উপরে নাম লেখা আছে বাংলা দিয়ে, কিন্তু তুমি সেই বাংলাটা তো আমাদের অন্য রাজ্যেও ব্যবহার করা হয়, সেখানে তারা হয়তো অন্য নামে চিনে। তো সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানসম্মত নাম ব্যবহার করা হয় যাতে খুব সহজে আমরা সেটাকে চিনে নিতে পারি, এই সহজ ভাবটা খুব কাজে লাগাতে পারি তার জন্য। তো দেখো এটা আমরা খুব সহজভাবে বলতে পারি যে যে কোনো মানুষ, কোনো প্রাণী বা কোনো জীবকে বা কোনো উদ্ভিদকে, জীবের ভাগীয় দুটো প্রাণী উদ্ভিদ, তাদেরকে খুব সহজে চিনে নিতে পারে এবং সেই চিনার তার কিছু শনাক্ত করে বৈশিষ্ট্য থাকবে, তার উপরে তাকে চিনতে পারবে এবং সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কাজে লাগানো হবে। ঠিক আছে, এটার এতটা পর্যন্ত হলো। এর পরের ভাগটা কিন্তু একটু আলাদা, এই জায়গাটা আমরা আবার পড়বো। তোমরা একটা ছবির চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টটা আমি বুঝাবো তোমাদেরকে, আমি এই চার্টটা তোমাদের করে রাখা ছিল, সেই চার্টটা আমি তোমাদেরকে
খুব সহজভাবে আমি বুঝালে তোমরা কিন্তু খুব সহজভাবে বুঝে যাবে। এই চার্টটা খুব সহজ চার্ট, এটা উদ্ভিদ রাজ্যের চার্ট। তার আগে আমার কিছু কথা বলার আছে, সেটা তোমরা একটু শুনে নাও খুব ভালো করে। দেখো বলছে যে বিজ্ঞানীরা প্রজাতিদের নিয়ে যে জীবজগৎ তাকে 6টা ভাগে ভাগ করেছিলেন। এক একটা ভাগকে জীবরাজ্য বা কিংডম বলে। কিংডম জীবজগতে এই 6টা রাজ্যের এক একটা নাম। প্রাণীদের রাজ্য অ্যানিমেলিয়া, গাছপালা শ্যাওলা মশ সব উদ্ভিদ নিয়ে রাজ্য হচ্ছে প্ল্যান্টি। ব্যাঙের ছাতা অন্যান্য সব ছত্রাকদের রাজ্য হলো ফাঞ্জাই। এককোষী জীব অর্থাৎ যাদের দেহ বলতে একটাই কোষ, তাদের আবার 3টি রাজ্যে ভাগ করা হয়। তাহলে ব্যাকটেরিয়াদের রাজ্য হলো ব্যাকটেরিয়া। এছাড়াও অ্যামিবা, জিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, প্যারামোসিয়াম এরকম এককোষী জীবদের রাজ্যের নাম হচ্ছে প্রোটোজোয়া। আরেকটা রাজ্য হচ্ছে এককোষী জীবদের ক্রোমিস্টা। তাহলে এখানে আমরা মোটামুটি একটা জানলাম এসব রাজ্য। এবার দেখো এর পরের ক্ষেত্রে যদি চলে যায়, দেখো বিভিন্ন ছবি দেওয়া আছে, প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্রোমিস্টা। তাহলে আমরা এখানে 6টা রাজ্য পাচ্ছি। তাহলে প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া, উদ্ভিদ হচ্ছে প্ল্যান্টি, ছত্রাক হচ্ছে ফাঞ্জাই বা ফাঞ্জি বলি, ব্যাকটেরিয়া তো আমরা জানলামই, এছাড়া প্রোটোজোয়া আর ক্রোমিস্টা। তাহলে দেখো এখানে আমরা ভিতরে আমাদের শরীরের ভিতরে ভাইরাস ঢুকলে সেটা হচ্ছে ভাইরাল ঘটিত, ব্যাকটেরিয়া ঢুকলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ছত্রাক প্রবেশ করলে ছত্রাক ঘটিত রোগ। তাহলে ঠিক ভাইরাস ঠিক পুরোপুরি জীব নয়, জীব ও জ্বরের মধ্যবর্তী বা মাঝামাঝি অবস্থা, অর্থাৎ এদের জীবরাজ্যে কোনো ঠাঁই করা হয়নি। এবার দেখো ভাইরাসের ক্ষেত্রে যখন ভাইরাস দেহের বাইরে থাকে তখন সে কিন্তু জ্বরের মতো অবস্থান করে, যখন আমার দেহে প্রবেশ করবে তখনই কিন্তু আমার শরীরে বিভিন্ন রোগ আক্রান্ত করবে, তাছাড়া না। এরপরে দেখো বলা আছে যে অনেক বিজ্ঞানী আর আবার জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছে। এখানে অনেক বিজ্ঞানী বলতে এখানে আমরা খুব সহজভাবে যদি একটি বিজ্ঞানীর নাম যদি জানি তাহলে সেটা আমি লিখে দিচ্ছি। 1969 রবার্ট এইচ, ঠিক আছে, রবার্ট এইচ, এইচ মানটা আমি একটু ভুল লিখে ফেলেছি। এইচ হুইটেকার, যেটাকে আমরা বলি আর এইচ, এই নাম দিয়ে তুমি জানবা, ঠিক আছে, রবার্ট এইচ হুইটেকার। হুইটেকার বানানটা তোমরা বাংলাও লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো। খুব সহজভাবে যদি বলি ডাব্লিউ এইচ হুইটেকার, ডবল টি এ কে ইয়ার, খুব সহজভাবে আমরা হুইটেকার বানানটা লিখতে পারি। আর এইচ হুইটেকার তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বই এরকম পাবা। ইনি 5 রাজ্য শ্রেণীবিভাগ করেছেন। কি নাম? রবার্ট এইচ হুইটেকার, আর এইচ হুইটেকার, ঠিক আছে। তো ইনার রাজ্যগুলো কি কি ছিল? ইনার রাজ্যগুলো যদি যাই 5টা শ্রেণীবিভাগ ছিল। কি কি ছিল? অ্যানিমেলিয়া, ছত্রাকের রাজ্য যেটাকে আমরা বলি হচ্ছে ফাঞ্জি, উদ্ভিদ রাজ্য যেটাকে আমরা বলি প্ল্যান্টি, ব্যাকটেরিয়া রাজ্য যেটাকে এখানে গিয়ে পরিবর্তন হয়েছে মোনেরা। এককোষী এবং বহুকোষী যেসব প্রাণীরা থাকে তাদেরকে বলা হচ্ছে প্রোটিস্টা। এটা খুব সহজভাবে আমরা বইয়ে পেয়ে যাচ্ছি। আমরা যদি বইয়ে যদি চলে যাই সেখানে আমাদের দেখো বলা আছে যে প্রাণীদের রাজ্য অ্যানিমেলিয়া, ছত্রাকের রাজ্য ফাঞ্জাই বা ফাঞ্জি, উদ্ভিদের রাজ্য প্ল্যান্টি, ব্যাকটেরিয়া রাজ্য মোনেরা, এককোষী এবং বহুকোষী জীবদের রাজ্য হচ্ছে প্রোটিস্টা। তাহলে এখানে 5 রাজ্য শ্রেণীবিভাগ কে করেছিলেন? আর এইচ হুইটেকার, ঠিক আছে, রবার্ট এইচ হুইটেকার। কত সালে? 1916। এটার বিস্তর আরো অনেক কিছু পাবা, আমরা যেটুকুনটা জানা দরকার সেটুকুনটা আমি বললাম। 5 রাজ্য শ্রেণীবিভাগ। এবার দেখো এর পরে যদি আমরা যদি চলে যাই, এই 5 রাজ্য শ্রেণীবিভাগ আমি তোমাদেরকে পরে আলোচনা করব, ঠিক আছে, আজকে আলোচনা আমি করব না। এই 5 রাজ্যের শ্রেণীবিভাগটা আমি তোমাদের পরে আলোচনা করব। তো আমি সেখানে প্রথমে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব, আজকে আমি তোমাদের আলোচনাটা যেটা খুব সহজভাবে যদি আমরা যদি যাই, এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের খুব সহজভাবে অপুষ্পক সপুষ্পক, দেখো উদ্ভিদ রাজ্য দেখতে পাচ্ছি, তার মানে উদ্ভিদ রাজ্যকে আমরা যদি বলি তাহলে উদ্ভিদ রাজ্য মিন্স আমাদের প্ল্যান্টি, উদ্ভিদ রাজ্য মিন্স আমাদের প্ল্যান্টি, ঠিক আছে। উদ্ভিদ রাজ্যকে আমরা খুব সহজে ভেঙে নিতে পারি, ভেঙে নিতে খুব সহজেই পারি। আমরা এই ভাঙার উপর সেটাকে আমরা খুব সহজভাবে পড়বো এবং সেটাকে খুব সহজভাবে আমরা বলবো। তো এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার বিজ্ঞানসম্মত নাম বা অন্য কিছু পড়বো নাকি। দেখো বিজ্ঞানসম্মত নাম আমরা এক্সট্রা ভাবে আমাদের পড়তে হবে না, পড়ার দরকার নেই, কিন্তু আমরা জানতেই পারি, জানাটা আমাদের কোনো সমস্যার কারণের মধ্যে পড়ছে না, ঠিক আছে, আমাদের কোনো সমস্যার কারণের মধ্যে পড়ছে না। তো দেখো আমরা প্রথমে বলছি উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্য আমরা তাকে কটা ভাগে ভাগ করেছি? আমরা তাকে 2টো ভাগে ভাগ করেছি, অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। দেখো এখানে অপুষ্পক উদ্ভিদ যদি আমরা যদি যাই, এখানে দেখো রাজ্যকে আমরা
প্রথমে বলছি কিংডম, তাহলে প্ল্যান্টি কিংডমের মধ্যে আমাদের অপুষ্পক উদ্ভিদ পড়ছে, অপুষ্পক হচ্ছে ক্রিপ্টোগ্যামি, আর সপুষ্পকের মধ্যে আমাদের পড়ছে ফ্যানেরোগামি। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে আমাদের ফ্যানেরোগামি। এবার অপুষ্পক উদ্ভিদের তিনটা ভাগ, বায়োফাইটা, ঠিক আছে, বায়োফাইট বানানটা একটু গন্ডগোল আছে, এটাকে ঠিক করতে হবে। বায়োফাইটা বাংলায় যাকে আমরা বলি মস, ফানবর্গীয়, টেরিডোফাইটা, সমঙ্গদেই, থ্যালোফাইটা। এবার সমঙ্গদেইকে দুটো ভাগে ভাগ করা, শৈবাল, ছত্রাক। ঠিক আছে, শৈবালের আমরা যদি যাই ইংরেজি হচ্ছে অ্যালগি, আর ছত্রাকের হচ্ছে ফানজাই। তো এটা আমরা জেনে গেছি। এবার দেখো এই ভাগটা আমি আগে অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমি আগে বলে ফেলছি। দেখো অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা যদি যাই, তাহলে অপুষ্পক মানে হচ্ছে যেসব বা যে সকল উদ্ভিদের ফুল ফল বীজ হয় না তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি। এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে আমাদের ভাগ যদি যাই তাহলে সেখানে আমরা প্রচুর পরিমাণ ভাগ পেতে পারি। যেমন আমরা প্রথমে পেয়েছি কি বায়োফাইটা। দেখো বায়োফাইটা আমরা যদি বানান যদি যাই খুব সহজভাবে যদি বলি বি আর ওয়াই ও ব্রায়ো, বি আর ওয়াই ও ব্রায়ো, ব্রায়ো ফাইটা। ঠিক আছে, তো ব্রায়নকে আমরা বলছি মস, আর ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ। এখানে তোমরা খুব সহজভাবে তুমি পাবা বি বি আর ওয়াই ও ফাই, পি এইচ ওয়াই টি এ, খুব সহজে বায়োফাইটা আমরা বলতে পারি। দেখো ইংলিশ টার্মও যা বাংলা টার্মও কিন্তু একই। ঠিক আছে, বায়োফাইটা বি আর ওয়াই ও পি এইচ ওয়াই টি এ, ব্রায়োফাইটা। দেখো এবার ব্রায়োফাইটার মধ্যে এখানে ব্রায়ন যদি ভেঙে নিই, এটাকে ভেঙে নিয়ে এটাকে যদি ভেঙে নিই, তাহলে এখানে আমরা এই ভাঙাটাতে আমরা কি পাবো, এটা পাবো হচ্ছে মস, এটা পাবো হচ্ছে উদ্ভিদ। এটার টার্মটাকে যদি ভাঙি তাহলে বায়োফাইটাকে আমরা কি বলছি, কার মধ্যে পড়ছে, অপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে। তাহলে এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে যদি আমরা যদি এটা যদি ছবি দেখতে যাই, খুব সহজভাবে যদি আমরা ছবি দেখতে যাই, বায়োফাইটার যদি ছবি দেখতে যাই, বায়োফাইটার উদাহরণ যদি আমরা যদি যাই, তোমাদের বইয়ের ক্ষেত্রে যতদূর সম্ভব বায়োফাইটার উদাহরণ নেই। এটা তোমাদের সিলেবাসের মধ্যে খুব একটা সেরকম ভাবে নেই, কিন্তু আমাদের জানতে হবে, না জানলে এটা আমাদের কোনো মতে কমপ্লিট হবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বায়োফাইটার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যদি বলি, এই বায়োফাইটা উদ্ভিদ হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এই উদ্ভিদের দেহ, কাণ্ড, পাতা বিভক্ত এবং প্রকৃত মূল থাকে না, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তাহলে আমরা এখানে কতগুলো বৈশিষ্ট্য পেতে পারি, বলতে পারি যে দেহে কাণ্ড পাতা থাকে, মূল থাকে না, মূলের পরিবর্তে সূক্ষ্ম সূক্ষ্ম রোমের মতো রাইজয়েড থাকে। তাহলে এবার দেখো এই উদাহরণটা আমরা খুব সহজভাবে বলতে পারি। এর উদাহরণ হচ্ছে আমাদের বায়োফাইটার উদাহরণ হচ্ছে রিক্সিয়া, রিক্সিয়া রোবাস্টা একটা বায়োফাইটার উদাহরণ। ঠিক আছে, তো এবার দেখো এখানে এই বায়োফাইটার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে একটা ছোট্ট বৈশিষ্ট্য পড়ে ফেললাম। এবার দেখো এর পরে আমরা আসছি ফানবর্গ বা টেরিডোফাইটা। দেখো টেরিডোফাইটার বানানটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, টেরিডোফাইটা বানানটা একটু আলাদা, কারণ এই বানানটার সঙ্গে তোমার উচ্চারণের কোনো মিল পাবা না। ঠিক আছে, এর সঙ্গে উচ্চারণের কোনো মিল পাবা না। পি টি ই আর আই ডো, ফাইটা বানানটা একই, পি এইচ ওয়াই টি এ। তাহলে টেরিডোফাইটা। দেখো এবার এই যে উচ্চারণটা টেরিটো যে আমরা বলছি, টেরিটস মনে হচ্ছে এখানে হচ্ছে ফান্ড, এইটার মানে হচ্ছে, ঠিক আছে, ফান্ড, আর ফাইটা মানে তো উদ্ভিদ পাচ্ছি। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি টেরিডোফাইটা হচ্ছে আমাদের উন্নত ধরনের একটা উদ্ভিদ। ঠিক আছে, এরও ক্ষেত্রে আমরা একই বলতে পারি, এটাও কিন্তু অপুষ্পক উদ্ভিদ। এর দেহ, মূল, কাণ্ড, পাতা বিভক্ত হয় না। ঠিক আছে, সরি ভুল বললাম, এর দেহ, মূল, কাণ্ড পাতায় বিভক্ত হয়। ঠিক আছে, দেহের মধ্যে আমরা যদি এর বৈশিষ্ট্য যদি খুব সুন্দরভাবে যদি যাই, আমরা এর ড্রাফটরিস যে উদ্ভিদগুলো তোমাদের দেখবে বাড়ির যে দেওয়াল আছে, পুরনো দেওয়াল, সেই দেওয়ালগুলোতে আমরা এর গাছগুলো দেখতে পাবো। এই গাছগুলো আমরা দেখতে পাবো, খালি চোখেই দেখতে পাবো। আমরা যদি খুব সহজভাবে যদি যাই, খালি চোখে খুব সহজভাবে আমরা এদেরকে দেখতে পাবো, কারণ এই উদ্ভিদগুলো আমরা
পেয়ে থাকি, আমাদের যে পুরনো দেওয়াল যেগুলো ড্যাম্প দেওয়াল, সেই সব ড্যাম্প দেওয়ালে আমরা পেয়ে থাকি। তো দেখো এখানে আরেকটা বৈশিষ্ট্য বলতে পারবো যে এইসব উদ্ভিদ স্যাঁতস্যাঁতে ছায়াময় জায়গায় জন্মায়, ছায়াময় জায়গায় জন্মায়। এদের উদ্ভিদে ফুল ফুটে না, তাই জন্য অপুষ্পক বলে দিলাম। তারপরে এদের বলতে পারি যে এদের ক্ষেত্রে আমরা উদাহরণ কি, আমরা আমাদের বাড়ির পাশে, এটা তো খুব সহজভাবে বললাম, এছাড়াও আমরা দেখবে ড্রাগ পিস তো বললামই, এছাড়াও আমরা শুশুনি শাক দেখবে ড্রেনের পাশে চারকোনা আমরা দেখতে পাই, দেখবে এই শুশুনি শাক দেখতে পাই, সেটা আমরা ওখানে পেয়ে থাকি। ঠিক আছে, এবার দেখো এর পরে আমরা চলে আসছি খুব সহজভাবে যে থ্যালোফাইটা। দেখো থ্যালোফাইটার ক্ষেত্রে যদি যাই, এটাও আমরা খুব সহজে বলতে, থ্যালো যদি ভেঙে নিই তাহলেও কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো THA থ্যালো। ঠিক আছে, লো, লো বানানটা কি LLO, থ্যালো ফাইটা। ঠিক আছে, থ্যালো ফাইটা, খুব সহজভাবে থ্যালো ফাইটা আমরা বলতে পারি, খুব সহজভাবে এটা আমরা বলতে পারি। তো থ্যালাস, এখানে দেখো থ্যালোফাইটাকে আমরা কি ভেঙে নেবো, এই থ্যালোফাইটাকে আমরা ভাঙবো হচ্ছে থ্যালাস রূপে। ঠিক আছে, থ্যালাস বলে দেবো, থ্যালাস, এটাকে আমরা থ্যালাস করে নেবো। থ্যালাস মানে হচ্ছে আমাদের খুব সহজভাবে যদি বলি যে এটার অপৃথকীকরণ যোগ্য, আর ফাইটা মানে তো উদ্ভিদ আমরা পেয়ে গেছি, তার মানে দেহ অত্যন্ত সরল এবং কাণ্ড মূলে বিভক্ত নয়, এরকম যুক্তকে আমরা কি বলি, থ্যালাস বলি। তো দেখো এখানে এই এই যে উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে আমাদের দুটো ভাগ পাচ্ছি, একটা কি ভাগ পাচ্ছি, একটা ভাগ পাচ্ছি হচ্ছে শৈবাল, আর একটা পাচ্ছি ছত্রাক। এই দুটোর সাহায্যে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এদের ব্যাখ্যা করতে পারবো, বা বৈশিষ্ট্য শনাক্তকরণ বৈশিষ্ট্য বলতে পারবো। দেখো আমরা এর শনাক্তকরণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি যাই, শনাক্তকরণ বৈশিষ্ট্যের মধ্যে কি পড়তে পারে, যে শৈবাল দেহে আমরা ক্লোরোফিল পাই, তাই জন্য এরা কি হয়, সবুজী হয়। সমাঙ্গদেহী জলজ উদ্ভিদ, অপুষ্পক। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে দেহে ক্লোরোফিলের উপস্থিতির জন্য সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, আর সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে শ্বেতসার। তো এখানে আমরা একটা উদাহরণ পাই স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যদি যাই, আমরা কিন্তু বলতে পারি যে এই স্পাইরোগাইরা হচ্ছে, স্পাইরোগাইরা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্পাইরোগাইরা ম্যাক্সিমা। ঠিক আছে, এছাড়াও আমরা পাই ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস ইন্টারমিডিয়া। বিজ্ঞানসম্মত নাম তোমাদের খুব একটা লাগবে না, যে কটা আছে সে কটাই তোমরা পড়ো। এবার দেখো এই ক্ষেত্রে এবার আমরা এখানে তো এই শৈবাল তো বললাম, শৈবাল মানে হচ্ছে অ্যালগিয়া, বানানটা কি ALGAE, অ্যালগি। ঠিক আছে, অ্যালগি, অ্যালগি হচ্ছে সমুদ্রের আগাছা। আর ফাঙ্গি, আমরা ফাঙ্গি মানে খুব সহজভাবে বলতে পারি FUNG, ফাঙ্গাস, ফাঙ্গিস আমরা বলতে পারি। তো এটা কি, ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন পরভোজী সমাঙ্গদেহী উদ্ভিদ। এবার দেখো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে সমাঙ্গদেহীটা কেন বলছি, কারণ এদের মূল কাণ্ড পাতা বিভক্ত নয়, তাই জন্য এদেরকে সমাঙ্গদেহী বলা হয়। তো এর ক্ষেত্রে আমরা বলতে পারি দেহে ক্লোরোফিল থাকে না, তাই সবুজ নয়, প্রধানত মৃতজীবী রূপে বসবাস করে, মানে কোনো জীব, অর্থাৎ আমরা বলতে পারি কোনো উদ্ভিদ তার দেহের উপর বসবাস করে, এবং এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আমরা খুব সহজভাবে বলতে পারি। তবে দেখো এখানে যতগুলো আমরা প্রাণী বলছি, এই প্রাণীগুলো না কোনো না কোনো ভাবে আমাদের কিন্তু সেটা কিন্তু আমাদের হেল্প করে আসে, সেই হেল্পের উপরেই সেটা আমাদের নির্ভরশীল, সেই নির্ভর ছাড়া কিন্তু কোনোভাবে আমরা পাই না। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই মূল কাণ্ড পাতা বিভক্ত না হওয়ার জন্য এদেরকে বলা হয় সমাঙ্গদেহী, তাই জন্য থ্যালোফাইটার ক্ষেত্রে এই ভাগটা তৈরি করা আছে। ঠিক আছে, এবার তোমাদের বইয়ে যদি চলে যাই, দেখো বইয়ের মধ্যে আমাদের খুব সহজভাবে যদি বইয়ে যদি চলে যাই, তাহলে আমরা কি বলবো, দেখো বলছে যে আমরা আমাদের বাড়ির যদি যদি কোনো জায়গায় যদি জল প্রচুর পরিমাণ পড়ে, তখন দেখবে সেখানে শ্যাওলা পড়ে যায়। তাহলে সেই শ্যাওলা সম্বন্ধেই বলছে, শ্যাওলা এরা এক ধরনের গাছ, এরা সবুজ, তাই অন্য গাছেদের মতো নিজেদের খাবার নিজের দেহেই বানিয়ে ফেলে, তবে এদের দেহে কোনো মূলকাণ্ড পাতা নেই, এদের কোনো ফুল হয় না। এবার দেখো এরপরে একটা খুব সুন্দর কোশ্চেন, যে বলছে যে জলের গায়ে সবুজ রঙের সিল্কের সুতোর মতো লেগে থাকে, ওগুলো কোন ধরনের শ্যাওলা? এগুলো তো শ্যাওলা আমরা জেনেই গেছি, এগুলো হচ্ছে যে জলজ রেশম বা ওয়াটার সিল্ক। এটা হচ্ছে এই যে আমি একটু আগে স্পাইরোগাইরা বললাম, সেই স্পাইরোগাইরা সম্বন্ধে বলছে বেশিরভাগ শ্যাওলারাই থলথলে, শরীর হরহরে, মূল কাণ্ড পাতা বলতে কিছুই নেই,
এদের সবটাকে থ্যালোফাইটা বা শ্যাওলা গোষ্ঠীর মধ্যে রাখা, অর্থাৎ আমরা বলতে পারি যে মূল কাণ্ড পাতা বিভক্ত নয়, তাই জন্য। ঠিক আছে, এবার দেখো যে এবার এর পরের পার্টে চলে আসো। বলছে তোমাদের বাড়ির বা স্কুলের প্রাচীরের গায়ে বর্ষাকালে কেমন সবুজ নরম উলের চাদরের মতো একটা আস্তরণ পড়ে, দেখেছো নিশ্চয়ই। এই বর্ষাকালে বা শরৎকালে রাস্তার ইটের ফাঁকে ফাঁকে বা মাটির ওপর স্যাঁতস্যাঁতে জায়গায় পয়সা বা চাকতির মতো গোল গোল সবজেটে গাছ লেপ্টে থাকে। তাহলে দেখো আমরা খুব সহজে বুঝতে পারছি এগুলোকে কি বলছে। এদের ফুল ফল হয় না, এইসব মদ জাতীয় গাছ। একসঙ্গে এদের বায়োফাইটা বলে, বা বায়োফাইট, বায়োফাইট বা বায়োফাইটা কোনো ব্যাপার না, বায়োফাইটও বলি বায়োফাইটা বলি, মানে মশবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে কথা বলা হচ্ছে। তো বলছে টুপির মতো তোমার জ্বর হলে ডাক্তারবাবু যে ক্যাপসুল খেতে দেন, সেই ক্যাপসুলের মতো দেখতে অনেকটা। এই ক্যাপসুলের মধ্যে মধ্যে খুব ছোট ছোট একেবারে গুড়ি গুড়ি রেণু থাকে। ক্যাপসুলটা শুকিয়ে গেলে রেণুগুলো মাটিতে ভিজে জায়গায় পড়ে এবং নতুন মশ হয়ে যায়। তারপরে দেখো বলছে বলছে এরা পুকুরের ধারে জল কাদার জায়গায় হয়, কখনো কোনো জলের উপর খানিকটা ভেসে থাকে। পাতাগুলো সুন্দর সাজানো থাকে, কচি পাতা যখন বের হয় তখন কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। এটা শুশুনি শাক, এটা আমরা শাক রূপেই খেয়ে থাকি, শুশুনি শাক আমরা খেয়ে থাকি। ঠিক আছে, এদের কোনো ফুল হয় না, ফল হয় না, তাই শ্যাওলা ও মজদের অপুষ্পক উদ্ভিদ বলে। গাছের গোড়ায় কতগুলো শক্ত থলির মতো আছে, তাদের ছোট ছোট রেণু থাকে, সেগুলো মাটিতে পড়ে। এরা এক ধরনের ফান। তোমরা ঢেকি শাক আরো কিছু ফান যদি দেখো তাহলে দেখবে তাদের পাতার নিচে বাদামি বা কালো রঙের ফুটকি ফুটকি আছে। কখনো পাতার ধারটা নিচের দিকে মুড়ে গিয়ে বাদামি বা কালো রেখা হয়েছে। পাতার এই ফুটকি ফুটকি বা রেখার মধ্যে রেণুগুলো থাকে। তো এইসব উদ্ভিদগুলোকে আমরা ফান জাতীয় গাছ বা টেরিডোফাইটা বলি। তাহলে খুব সহজভাবে আমরা ফান জাতীয় গাছ বা টেরিডোফাইটা খুব সহজভাবে আমরা বলে দিতে পারছি। ঠিক আছে, তাহলে এইটুকুনটা চার্ট কিন্তু আমাদের কমপ্লিট। এবার দেখো বায়োফাইটা টেরিডোফাইটা, দেখো বায়োফাইটার ক্ষেত্রে আমরা যদি উদাহরণ যদি যাই তাহলে রিক্সিয়া। ফানের ক্ষেত্রে যদি আমরা যাই আমরা বলতে পারি শুশুনি শাক। আর শৈবালের ক্ষেত্রে যদি যাই স্পাইরোগাইরা। আর ছত্রাকের ক্ষেত্রে যদি যাই ইস্ট, কারণ ফানজাইয়ের মধ্যে পড়ে আছে। তাহলে আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট। এবার দেখো এর পরের পার্টে যদি চলে যাই সপুষ্পক উদ্ভিদ। আমরা সপুষ্পক উদ্ভিদ খুব সহজভাবে বলতে পারি, খুব সহজভাবে আমরা এই সপুষ্পক উদ্ভিদকে বলতে পারি। তো দেখো আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যদি চলে যাই, তো সপুষ্পক উদ্ভিদটা কি? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদের আমরা অপুষ্পক উদ্ভিদের অপোজিট বললেই কিন্তু আমাদের সপুষ্পক উদ্ভিদ কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে যেসব উদ্ভিদের বা যে সকল উদ্ভিদের দেহ মূল কাণ্ড পত্রে বিভক্ত হয় এবং ফুল ফল বীজ হয় তাদেরকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলি, তাদেরকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলে থাকি। এবার দেখো এইবার সপুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা ভাগ পাচ্ছি। কি ভাগ পাচ্ছি? এখানে আমরা সপুষ্পক উদ্ভিদকে দেখো দুই ভাগে ভাগ করেছি। একটা ভাগ করেছি ব্যক্তবীজী, যাকে আমরা বলি হচ্ছে নগ্নবীজী, যেটাকে ইংরেজিতে আমরা বলি জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম আমরা যদি খুব সহজভাবে যদি যাই, আমি জিমনো বানানটা লিখলাম, ঠিক আছে, স্পার্মটা নিচে লিখবো। জিমনোস্পার্ম। আর গুপ্তবীজী ক্ষেত্রে যদি যাই তাহলে সেটা হবে অ্যাঞ্জিওস্পার্ম। খুব সহজভাবে আমরা লিখে নিতে পারি। স্পার্ম বানানটা লিখলাম না, একই হয় তাই আমি লিখলাম না, তাও লিখে দিচ্ছি। অ্যাঞ্জিওস্পার্ম। তা দেখো এটা সম্বন্ধে আমি যদি বুঝাই তাহলে খুব সহজভাবে বলতে পারি যে ব্যক্তবীজীকে আমরা বলি জিমনোস্পার্ম। দেখো জিমনোস মানে নগ্ন, আর স্পার্ম মানে হচ্ছে আমরা জানি বীজ, তাই এটাকে বীজি বলে ফেলছি। তাহলে ব্যক্তবীজীর ক্ষেত্রে যদি আমি খুব সহজভাবে সংজ্ঞা যদি যাই, যেসব বহু বর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ ফল গঠিত না হওয়ার জন্য বীজগুলি ফলের মধ্যে আবৃত থাকে না, ডিম্বকের মধ্যে নিষেকের আগে শস্য উৎপন্ন করে, শস্য উৎপন্ন হয়, তাদেরকে আমরা ব্যক্তবীজী উদ্ভিদ বলি। ব্যক্তবীজী উদ্ভিদ বলি।
তাহলে দেখো এখানে আমরা কি বললাম সংজ্ঞাটা, যেসব বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ যাদের ফল গঠিত না হওয়ার জন্য বীজগুলি ফলের মধ্যে আবৃত থাকে এবং সেটা নিষেকের আগে শস্য উৎপন্ন হয়, ডিম্বকের মধ্যে নিষেকের আগে শস্য উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলছি হচ্ছে, তার মানে সোজা কথায় যেসব উদ্ভিদের ফল উৎপন্ন না হয় বীজ অনাবৃত অবস্থায় থাকে তাদেরকে আমরা ব্যক্তবীজী বলি। তো দেখো এইসব উদ্ভিদ আমরা স্থলে পাই, এদের দীর্ঘ কাষ্টল, বহুবর্ষজীবী বা চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয়, এদের ফুল ফুটে না, তাই ফুল থেকে বীজ উৎপন্ন হয়, ফুল থেকেই বীজ সরাসরি উৎপন্ন হয়, এদের দিয়ে ফল গঠিত না হওয়ার জন্য এদের বীজগুলো অনাবৃত বা নগ্ন অবস্থায় দেখা যায়। ঠিক আছে, এদের দু রকমের পাতা দেখা যায়, শল্কপত্র এবং পর্ণপত্র। তো আমাদের যদি যাই, এটার উদাহরণ হচ্ছে সাইকাস পাইন। দেখো এখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমি পর্ণপত্র শল্কপত্র বললাম, শালক সংশ্লেষে অক্ষম বাদামি অংশের বা বাদামি বর্ণের যে আঁশের মতো পাতা হয় তাদেরকে শল্কপত্র, আর শালক সংশ্লেষে সক্ষম সবুজ সূচাকার পাতাকে পর্ণপত্র বলে। তাহলে পাইনাস গাছ বললাম, পাইনাস গাছের পাইনাস আরমান্ডি বিজ্ঞানসম্মত নাম, আর সাইকাস গাছ সাইকাস রামফি। ঠিক আছে, এবার দেখো এরপরে আমরা চলে আসছি যে গুপ্তবীজী। গুপ্তবীজী ইংলিশ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যদি যাই, সেখানে গুপ্ত মানে লুকিয়ে থাকবে, অ্যাঞ্জিওস মানে আধার, আর স্পার্ম মানে তো আমরা বীজ জেনেই গেছি। যেসব সপুষ্পক উদ্ভিদ ফল ধারণ করে, ফলের মধ্যে এক বা একাধিক বীজ থাকে, তাদেরকেই আমাদের গুপ্তবীজী উদ্ভিদ বলে। অর্থাৎ এদের বৈশিষ্ট্য যদি যাই, তাহলে প্রথমেই আমরা বলতে পারি গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে সকল উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাদেরকে গুপ্তবীজী। এই ধরনের উদ্ভিদ বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে, বৃক্ষ হতে পারে। এদের ফল সৃষ্টি হয়, ফলের মধ্যে বীজ লুকানো থাকে, বীজপত্রের সংখ্যা একটাও হতে পারে, দুটোও হতে পারে। নিষেকের পর শস্য উৎপন্ন হয়, যেমন আমরা ধান একবীজপত্রী, আম দ্বিবীজপত্রী। ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা, আর আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যানজিফেরা ইন্ডিকা। পাবো আমরা একটা ক্লাসের পরকে পাবো। এরপরে দেখো এর পরের পার্টে যদি আমরা চলে আসি, সেখানে দেখো চলে আসছি একবীজপত্রী। একবীজপত্রী হচ্ছে মনোকটিলেডন, মনো মানে এক, কটিলেডন মানে বীজপত্র, আর দ্বিবীজপত্রী মানে ডাইকটিলেডন। তো দেখো এখানে আমরা খুব সহজভাবে যদি চলে যাই, তাহলে যেসব গুপ্তবীজী উদ্ভিদে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে আমরা একবীজপত্রী উদ্ভিদ বলি। বীজের বীজপত্রের সংখ্যা একটি, শস্যল প্রকৃতির হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অশস্য দেখা যায়। পাতা সমাঙ্গপিষ্ট, শিরাবিন্যাস সমান্তরাল। ঠিক আছে, এবং আমরা বলতে পারি এখানে যে এই গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ কি, ধান, গম। ঠিক আছে, তো ধানের আমরা বিজ্ঞানসম্মত নাম জেনে গেছি, ব্যাস ওটাই আমাদের যদি মাথায় রাখা যায় তাহলে আমাদের কমপ্লিট। তারপরে আমরা চলে আসছি দ্বিবীজপত্রী, ডাইকটিলেডন। ডাই মানে দ্বি, আর কটিলেডন মানে হচ্ছে বীজপত্র। মানে যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলি। বীজে বীজপত্রের সংখ্যা দুটো, বীজপত্রটা সাধারণত শস্যল হতে পারে, অশস্যলও হতে পারে, তবে শস্যলই বেশি হয়, অশস্যলই বেশি হয়, শস্যল কম দেখা যায়। পাতা বিষমপৃষ্ঠ, শিরাবিন্যাস জালিকাকার, প্রধান মূলতন্ত্র যুক্ত, কাণ্ড শাখা প্রশাখা মুক্ত হয়। ঠিক আছে, কাণ্ড শাখা প্রশাখা যুক্ত হয়, এটা আমরা পেয়ে গেলাম। এবার ক্ষেত্রে দেখো এদের যদি আমরা খুব সহজভাবে যদি যাই, মটর গাছ পিসাম স্যাটিভাম। ঠিক আছে, খুব সহজভাবে বলি আম ম্যানজিফেরা ইন্ডিকা, আমরা খুব সহজভাবে বলতে পারি। তাহলে এখানে আমরা খুব সহজভাবে একবীজপত্রী, দ্বিবীজপত্রী আমরা কিন্তু ভাগ পেয়ে যেতে পারি। এই ধরনের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের বইয়ে যদি আমরা চলে যাই, দেখো এখানে বইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে আমাদের লেখা আছে। দেখো বলছে যে পাশের ছবিটা দেখো, পাইন গাছের ছবি, অনেকটা ঝাউ গাছের মতো ঠান্ডা পাহাড়ি জায়গায় হয়, সরু সরু সূচের মতো পাতা, ফল নেই, বীজগুলো একসঙ্গে গোল করে সাজানো, দেখলে মনে হয় যেন কাঠ দিয়ে তৈরি কোনো ফুল। কুমড়ো, আম এদের যেমন ফলের মধ্যে বীজ থাকে, পাইনের কিন্তু এরকম ফল নেই, বীজগুলো কেবল দেখা যায়, তাই এদেরকে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম বা যেটাকে আমরা বলি নগ্ন বীজ। ঠিক আছে, তারপরে দেখো তারপরে ছবিতে যদি চলে আসি, বেশিরভাগ গাছ তাদের বীজ ফলের মধ্যে লুকিয়ে রাখে, তারা গুপ্তবীজী, ইংরেজিতে বলি অ্যাঞ্জিওস্পার্ম। আম, জাম, কাঁঠাল, কুমড়ো এইসব গাছ। ঠিক আছে, এর আবার দুটো ভাগ পেয়ে গেছি। তো দেখো এবারে তারপরেই ভাগ দেখো দেওয়া আছে, অনেকটা চাকতির মতো যেগুলো আমরা খাই অংশ আছে,
ধানে এরকম একটা লম্বা ধরনের অংশ আছে, এগুলো বীজের সঙ্গে লেগে থাকে, তাই পাতা বা বীজপত্র। ইংরেজিতে এদেরকে বলে কটিলেডন। তার মানে কটিলেডনের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম মনোকটিলেডন, ডাইকটিলেডন। তাহলে দেখো যেসব গাছে বীজপত্র থাকে সেগুলো হচ্ছে মানে একটাই বীজপত্র থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে একবীজপত্রী, যাদের দুটো থাকে তাদের দ্বিবীজপত্রী। তাহলে দেখো আজকের এইটুকুনটা পর্যন্ত তোমাদের ক্লাসের আশা করি কোনো সমস্যা হবে না। এর পরের পার্টটুকুনটা নিয়ে আমি আবার প্রাণীর সম্বন্ধে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, আর যারা সাবস্ক্রাইব করে রাখো তারা সাবস্ক্রাইব করে নাও। আর আরেকটি বিষয় তোমাদের আমি বলছি, তোমাদের এর পরবর্তীকালে বিভিন্ন বিভিন্ন ধরনের তোমরা পাবে। এই যে ইউটিউবটা যে আমি তৈরি করেছি, ইউটিউবটা বন্ধ করবো না। তোমরা প্রতিদিন এখন যেমন প্রচুর বড় বড় ভিডিও পাচ্ছ, তখন 5 মিনিট 6 মিনিট 10 মিনিট এরকমের ভিডিও পেতে থাকবে, বিভিন্ন বিভিন্ন তথ্য। তাছাড়াও তো আমি বলেছি তোমাদের আমি ম্যাথের কিছু কিছু ট্রিক্সের ক্লাস নিব। তোমাদের শুধু সময় যাচ্ছে বলে ভেবো না, তোমরা খুব সুন্দরভাবে পাবে এবং তোমাদের মজাও লাগবে যে এরকম ট্রিক্স হয়, এই ট্রিক্সগুলো আমরা করতে পারি। অবশ্যই পাবে। নজর রাখো, যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু পরবর্তীকালে পাবা না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর পারলে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো। তোমরা অনেকেই লাইকটা খুব কম করছো, তো সেক্ষেত্রে আমার বোঝা যাচ্ছে না যে তোমরা কতটা কি করছো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।